হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 8। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইউজি এবং মেগুমি নাম্বার 1 কলোনিতে এন্টার করে এবং তারা হিগুরুমাকে খোঁজা শুরু করে দেয়। রিন এবং রেমি দুইজনেই বলে তারা হিগুরুমার লোকেশন জানে। দেন স্টোরি পিছে চলে যায় মার্চ 2016-তে। কোনো একটা চোর মা এবং মেয়েকে খুন করে দেয়। তো এই ক্রাইমের জন্য পুলিশ কিতা নামের একটা পার্সনকে অ্যারেস্ট করে, যে পার্সনটা সেই এরিয়াতেই থাকতো। বাট কিতা দাবি করছিল সে নির্দোষ। হিগুরুমা যে ছিল ডিফেন্স লয়ার, সে কিতার সাথে মিট করতে চায়। বেসিক্যালি পুলিশ যখন কিতাকে জিজ্ঞাসা করার জন্য গিয়েছিল সেখানে, সে তখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তো পুলিশরা তার বাসা পর্যন্ত পিছু করেছিল এবং তারা তার বাসাতে একটা রক্তমাখা চাকু পেয়েছিল এবং সেই ব্লাডটা সেই মা এবং মেয়েরই ছিল, যার মানে কিতা প্রুফ সহ ধরা পড়েছিল। বাট কিতা বলে যে সে পুলিশের কাছ থেকে এজন্য পালিয়েছিল কারণ তার কাছে তার ক্যাট ছিল। সে যেখানে থাকতো সেখানে বিড়াল পোষা এলাও ছিল না, এই জন্যই কিতা তার ক্যাটকে বাঁচানোর জন্য পালিয়েছিল। আর যদি চাকর বিষয়ে বলি তাহলে সেটা সে রাস্তায় পড়ে পেয়েছিল। হিগুরুমা তারপরে তার অফিসে চলে আসে এবং তার অ্যাসিস্ট্যান্ট শিমুজু তাকে বলে যে কিতার কাহিনী মিথ্যা মনে হচ্ছে, সে রাস্তাতে পড়ে থাকা চাকু কেনই বা কুড়িয়ে নিয়ে আসবে এবং পুলিশের ভয়ে কেনই বা পালাবে। হিগুরুমা বলে যে কিতাকে পুলিশের ঝামেলায় এর আগেও পড়তে হয়েছে এবং সে এটাও বলে যে সে পুলিশ স্টেশনে এই চাকুটা জমা দেওয়ার জন্য আসতে চাচ্ছিল, কারণ তার এরিয়াতে পুলিশকে কল করে ডাকা অ্যালাউ ছিল না, কারণ সেখানে পুলিশ ডাকলে আশেপাশের প্রতিবেশীদের প্রবলেম হয়। কিতা এমপিও নামের একটা শেল্টারে কাজ করত, যেখানে বয়স্ক লোকেদের দেখাশোনা করা হয়। বাট এখান থেকে সে কোনো স্যালারি পায় না, শুধুমাত্র তার হাত খরচের টাকা এবং একবেলার খাবার দেওয়া হতো। এর পরেও কিতার কাছে থেকে মাসে 25,000 ইয়েন রেন্টের জন্য নেওয়া হতো। তো যাই হোক, কিতার এরিয়াতে অনেক মানুষই থাকে যাদের এর আগেও ক্রিমিনাল রেকর্ড আছে, তো তাদের মধ্যেও কেউ হতে পারে। তো হিগুরুমা তাদের সবার ইনফরমেশন খোঁজা শুরু করে দেয়, কারণ তার বিশ্বাস ছিল যে কিতা নির্দোষ। শিনেজু বলে যে আমরা সরকারি উকিল, সো আমরা এমনিতেও খুব একটা বেশি টাকা পয়সা পাই না এবং তার থেকে বেশি তো আমাদের কাজই করতে হয়। সবাই ভালোভাবে জানে এই কেসে কিতাই শাস্তি পাবে। তারপরেও হিগুরুমা তার কেস কেন লড়তে চায়। হিগুরুমা বলে যে সময় সময় এমন কেসও নিতে হয় যাতে করে ব্রেন শার্প থাকে। তো শিমিজু চিল্লাই বলে যে কোনো সময় না, তুমি সবসময়ই এমন কেস নিয়ে থাকো। শিমিজু তারপরে তাকাকির সাথে মিট করার জন্য ক্যাফেতে চলে যায়। তাকাকি ছিল হিগুরুমার এক্স অ্যাসিস্ট্যান্ট। সে বলে যে হিগুরুমা শুরু থেকেই এমন, তার টাকা পয়সার লোভ একদমই নেই। তার কাছে একটা ড্রাঙ্ক ড্রাইভিং এর কেস এসেছিল, যেখানে 19 বছরের একটা ছেলেকে তার ফ্রেন্ডরা ড্রিঙ্ক করিয়ে দিয়েছিল। হিগুরুমা সেই কেসটা হেরে গিয়েছিল, যার ফলে সেই ছেলেটা তার উপরই চিল্লানো শুরু করে দিয়েছিল, এটা বলে যে তুমি আমাকে কেন বাঁচালে না। তাকাকি তখনও হিগুরুমাকে মানা করেছিল, এটাই যে এমন কেস নেওয়া বন্ধ করো যেখানে জিতা একদমই ইম্পসিবল। দুর্বলদের রক্ষা করা এগুলো শুনতেই ভালো লাগে, সো এইগুলোর চক্করে পড়ে নিজের মেন্টাল হেলথ খারাপ করে নিও না। তো হিগুরুমা দিনরাত কষ্ট করে কিতাকে নির্দোষ প্রমাণ করে দেয়। বেসিক্যালি ক্রাইমের দিন থেকেই কিতার মহল্লাতে অন্য একটা ছেলেও গায়েব ছিল, হতে পারে সেই ক্রাইমটা সেই করেছিল। তার সাথে সাথে ক্রাইমের ঠিক এক্সাক্ট টাইমে কিতাকে অন্য একটা জায়গায় স্টোরের সামনে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছিল। তো কিতা হিগুরুমাকে ধন্যবাদ জানাই তাকে বিশ্বাস করার জন্য। বাট হিগুরুমা জানতো যে তার অপোনেন্ট পার্টি আবারও অ্যাপিল করবে, আবারও ট্রায়াল হয় এবং এবার কিতাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে সারা জীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়। হিগুরুমার মতো ছোট উকিলদের কাছে খুব বেশি স্টাফ এবং খুব বেশি ফান্ডিং থাকে না, যার ফলে সে নতুন কোনো প্রমাণ দেখাতে পারেনি যে কিতা নির্দোষ। তো আপিল করার জন্য তাকে সুপ্রিম কোর্ট যেতে হবে। বাট সুপ্রিম কোর্ট এত ছোটখাটো কেস নিয়ে মাথাও ঘামায় না, আর সিস্টেম তো অলরেডি কিতাকে দোষী সাব্যস্ত করেই দিয়েছে। কিতা হিগুরুমার দিকে তাকায়, তার চোখে রাগ এবং স্যাডনেস দুইটাই ছিল। হিগুরুমা এটা দেখে চমকে যায় এবং সে নিজেকে প্রশ্ন করতে থাকে যে সে আমাকে এইভাবে কেন দেখছে। তাকাকি হিগুরুমাকে জিজ্ঞাসা করেছিল তার মনের মধ্যে কি চলছে। হিগুরুমা বলেছিল যে আমি কোনো হিরো না যে দুর্বলদের বাঁচাই, আমি শুধুমাত্র কোনো অন্যায় হওয়া দেখতে পারি না। আইন অন্ধ হয় কারণ আইন সবার জন্যই সমান, বাট আইনের সাথে সাথে মানুষরাও তাদের চোখ বন্ধ করে নেয় কারণ তারা অরিজিনাল সত্য কখনোই দেখতে চায় না। বাট ইনসাফের জন্য হিগুরুমা সবসময় তার চোখ খোলা রাখবে। তো জাজ বলে যে কারো যদি এই বিষয়ে কোনো কিছু বলার থাকে তাহলে তারা 15 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। হিগুরুমা তারপরে দাঁড়িয়ে টেবিলের ওপর হাতুড়ি মারা শুরু করে দেয়, যেটা থেকে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং তারা দেখতে পায় যে হিগুরুমার পিছে একটা শিকিগামি চলে আসে। হিগুরুমা বলে যে সবাই বসে যাও, কারণ এই ট্রায়ালটা আবার শুরু হবে। এই সময়টাতে হিগুরুমার পাওয়ার আয়োজন হয়েছিল এবং আমরা এটাও জানতে পারি যে হিগুরুমা কালিং গেমের প্লেয়ার
তারপরে এই কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। রিন এবং রেমি তারা দুজনই বলে যে তারা হিগুরুমার লোকেশন জানে, বাট তাদের মধ্যে কেউ একজন মিথ্যা বলছিল। তারপরে আমাদের একটা পার্সন রেজিকে দেখানো হয়, যার কাছে অনেকগুলো কাগজের টুকরা ছিল এবং সে তার নেক্সট শিকারের জন্য অপেক্ষা করছিল। তো রিন যখন স্কুলে ছিল তখন একটা ছেলেকে কিছু ছেলেরা বুলি করছিল। রিন দূর থেকে এই সব কিছু দেখছিল এবং সে মনে মনে ভাবতে থাকে যে সেই ছেলেটাকে অবশ্যই প্রোটেস্ট করতে হবে, নাছাড়া তারা সবাই সারা বছরই তাকে বুলি করেই যাবে। বাট রিন নিজে কিছু করে না, সে দূর থেকে শুধুমাত্র এগুলো দেখে যায়। তখন সেখানে অন্য একটা স্টুডেন্ট আসে, যে এসে তাদেরকে থামতে বলে। তো রিনের মনে হয় যে আরো অন্য একটা গাধা চলে এসেছে এদের হাতে মার খাওয়ার জন্য। বাট সেই স্টুডেন্টটা আর কেউ না, ইউজি ছিল, যে সেই বুলিশদের সেখানে ভালোই শিক্ষা দিয়ে দেয়। এবং এটা দেখে রিন শক হয়ে গিয়েছিল। কাহিনী আবারও প্রেজেন্টে চলে আসে। রিন ইউজিকে একটা থিয়েটারের কাছে নিয়ে যায় এবং বলে যে হিগুরুমা এটার মধ্যেই থাকে। ইউজি তাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে যাওয়া শুরু করে দেয়। রিন বলে যে সে নিজেও কখনো হিগুরুমার সাথে দেখা করেনি, বাট সে হাবাকে খুব খারাপভাবে মেরেছিল। ইউজি বলে যে সে নিজেকে সামলাতে পারবে, এটা বলে সে ভিতরে যাওয়া শুরু করে দেয়। রিন তাকে কিছু বলতে চাচ্ছিল, বাট সে বলতে পারে না। অন্যদিকে রেমিও মেগুমিকে নিয়ে একটা জায়গায় যায়। তো আমরা দেখতে পাই রেমি মিথ্যা কথা বলেছিল, সে মেগুমিকে রেজির কাছে নিয়ে গিয়েছিল। তো এটা থেকে মেগুমি অনেক রেগে যায় এবং সে সাথে সাথেই ডিভাইন ডগকে সামন করে নেয় এবং বলে যে তার কাছে ফালতু কোনো টাইম নেই। ওইদিকে ইউজি থিয়েটারের মধ্যে হিগুরুমাকে দেখতে পায়, যে একটা বাথটাবের মধ্যে শুয়েছিল। হিগুরুমা বলে যে তার এটা করলে শান্তি লাগে। তো ইউজি সরাসরি তার সাথে কাজের কথা শুরু করে দেয়, বাট হিগুরুমা তাকে থামিয়ে বলে যে আমি একজন লয়ার, আমার সাথে কথা বলার ফিস 5000 ইয়েন। যেটা শুনে ইউজি একটু কনফিউজ হয়ে যায়, বাট হিগুরুমা মজা করছিল। সে বলে যে আমি শুধু দেখতে চাচ্ছিলাম যে ঘুষখোর উকিল হয়ে কেমন লাগে। ইউজি বুঝতে পেরে যায় যে হিগুরুমা কোনো পুরানা সর্সারার না, বরং একজন নর্মাল মানুষ, যে হঠাৎ করে জুজুৎসু পাওয়ার পেয়ে গেছে। তো ইউজি ভাবছিল সে কথা বলেই তাকে মানিয়ে নিবে। অন্যদিকে রেজি বুঝতে পেরে যায় যে মেগুমি অনেক স্ট্রং, তো সে তাকে তার টিমে জয়েন করতে বলে এবং জিজ্ঞাসা করা যে সে কালিঙ্গেমের বিষয়ে কতটুকু জানে। মেগুমি বলে যে এটা একটা রিচুয়াল, যেটা ফুলফিল হওয়ার পরে জাপানের সব মানুষরাই চেঞ্জ হয়ে যাবে। এটা শুনে রেজি হাসা শুরু করে দেয় এবং সে বলে যে তুমি কেনজাকুকে চেনো। মেগুমির এটা আগে থেকেই জানা ছিল যে কালিঙ্গেমে কেনজাকুর পরিচিত কোনো সর্সার অবশ্যই থাকবে। তো রেজি বিশ্বাস করত কেনজাকুর আসল প্ল্যান অন্য কিছুই ছিল। মনে করো 1000 সর্সারার এই গেমের মধ্যে পার্টিসিপেট করছে এবং প্রত্যেক কলোনিতেই কম করে 100 জন সর্সারার আছে। বাট এই কলোনিগুলোর মধ্যে হিগুরুমা এবং কাশিমার মতো পাওয়ারফুল সর্সারাররাও আছে, যারা খুব ইজিলি বাকি সবাইকে এলিমিনেট করতে পারে এবং এটা করলে গেমই তো শেষ হয়ে যাবে। তারা দুজন মিলে অলরেডি 100-200 প্লেয়ারকে এলিমিনেট করে দিয়েছে। মেগুমিও এই বিষয়টা নোটিস করেছিল, কারণ কলোনিটা একদমই চুপচাপ ছিল। রেজি বলে যে কিছু মডার্ন সর্সারাররা তো উপর থেকে পড়ার আগেই উপরে উঠে গেছে। যদি কেনজাকুর আসলেই কার্স এনার্জির প্রয়োজন থাকতো তাহলে সে এমন সিস্টেম কেনই বা রাখতো, বরং সে চাইতো যে সর্সারাররা একে অন্যের সাথে ফাইট করতেই থাকুক। তো রেজির মতে সে মনে করে গেম শেষে যখন লাস্ট একজন পার্সন বেঁচে থাকবে, কেনজাকু তার উপর বম মেরে এই ফুল গেমটাকেই শেষ করে দেবে। ঠিক এই সময় আমাদের কেনজাকুকে দেখানো হয়, যে চায়নার কিছু গভর্নমেন্ট পার্সনের সাথে মিটিং করতে গিয়েছিল। ওইদিকে ইউজি হিগুরুমাকে বলে যে সে কালিং গেমকে বন্ধ করতে চায়। তো আপাতত সে নিউ একটা রুল অ্যাড করতে চায়, যার জন্য তার হিগুরুমার 100 পয়েন্ট প্রয়োজন। তো হিগুরুমা সরাসরি না করে দেয়, আসল দুনিয়াতে আইন বলতে কিছুই নেই। তো সে দেখতে চায় যে কালিং গেমের আইন কিভাবে কাজ করে। সে জানতে চায় যে যেই মানুষ এই গেমের রুলকে ব্রেক করবে তাদের কি টাইপের শাস্তি দেওয়া হবে। তাকে কি তার কেস রাখার জন্য সুযোগ দেওয়া হবে, কোনো শুনানি কি দেওয়া হবে, নাকি সরাসরি বিচার করে দিবে। এই কারণেই সে চায় না যে গেম তাড়াতাড়ি শেষ হয়ে যাক। সে দেখতে চায় যে মানুষদের টেকনিক রিমুভ কিভাবে হয়। ইউজি বলে যে কালিং গেম একটা রিচুয়াল, যেটা ফুলফিল হওয়ার সাথে সাথেই জাপানের সব মানুষ শেষ হয়ে যাবে। হিগুরুমা বলে যে এমনটা কিছুই হবে না, কালিং গেম সবসময় চলতেই থাকবে, কারণ এটা রুলসে এমনটাই লেখা আছে। ইউজি বুঝতে পেরে যায় যে সে কথাতে মানবে না, তো সে সরাসরি তার উপর থ্রেট দেওয়া শুরু করে দেয়, বলে যে আমাকে তোমার 100 পয়েন্ট ইউজ করতে দাও। হিগুরুমা তারপরে দাঁড়িয়ে বলে যে তুমি কি এমন কাউকে মেরেছো যে তোমাকে অনেক রাগিয়ে দিয়েছিল। তো ইউজি দেখতে পায় যে হিগুরুমার পিছে একটা শিকিগামি চলে এসেছিল। হিগুরুমার কাছে 100 পয়েন্ট আছে, যার মানে সে কম করেও 20টা সর্সারারকে মেরেছে। সো ইউজিকে একটু কেয়ারফুলভাবে ফাইট করতে হবে। হিগুরুমা তারপরে ইউজির সামনে এসে বলে যে ডোমেন এক্সপেনশন, ডেডলি সেন্টেন্সিং, যার মানে লাস্ট জাজমেন্ট। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।